আজ বাংলা নতুন বছরের প্রথম দিন। আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই বাঙালির একটা অদ্ভুত উৎসবের একটা আমেজ। সেখানে খাওয়া দাওয়া থাকবে, ঘোরাফেরা থাকবে, গান বাজনা থাকবে, সবটা মিলিয়েই একটা ঘরোয়া আসর। কিন্তু সেই আসরটা যখন আকাশবাণীর এই চৌহদ্দির মধ্যে হয় তখন সেটার একটা মাত্রা অন্যরকম হয়। সেই আনন্দে আমরা মেতে উঠি। অনেক বন্ধুবান্ধব সামনে আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু ওই গান বাজনা খাওয়া দাওয়া সবটা মিলিয়েই সবাই মিলে একটা আনন্দের মেজাজে থাকবো কিছুক্ষণ। আজকে তাহলে মহিলা মহলে জয়শ্রীদি, আমি তোমার সঙ্গে ব্রততী। হ্যাঁ, এবং আমরা আজকে যে অতিথিদের সঙ্গে পেয়েছি, তুমি একটু তাদের সঙ্গে পরিচয়টা একটু করিয়ে দাও আমাদের শ্রোতা বন্ধুদের। একদম। ওই যে বলেছি যে গান বাজনা আছে, মধুরা আছে আমাদের সঙ্গে, আর কোনো কথা হবে না। মধুরা ভট্টাচার্য সুরে সুরে আমাদের পয়লা বৈশাখ জমে যাবে। আর রান্না বান্নার কথা বলেছি, খাওয়া দাওয়া ছাড়া পয়লা বৈশাখের কোনো মানেই হয় না। না, একদমই না। সুতপা আছেন আমাদের সঙ্গে, সুতপা বড়ুয়ার একটা পরিচয় আছে। সেই পরিচয়টা সুতপাদির সঙ্গে কথা বলতে বলতে আমরা জেনে নেব। ওইটা খাওয়া দাওয়ার সঙ্গে জড়িয়ে আছে। সুতপাদির পরিচয়টা একটা খাওয়া দাওয়ার সঙ্গে জড়িয়ে আছে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো খাওয়া দাওয়া ছাড়া তো কোনো কিছু হবে না, আলোচনাও হবে না। কিন্তু গানের সুরে যদি শুরুটা হয়, তারপরে তো বাকি সব কাজগুলো যদি হয়, হ্যাঁ, বাকি আনন্দগুলো তার সাথে জড়িয়ে জড়িয়ে হোক। তাই মধুরা, তোমাকে প্রথমেই একটুখানি বলি, পয়লা বৈশাখ। হ্যাঁ, প্রথমেই আমার তরফ থেকেও শুভ নববর্ষ। যারা যারা শুনছেন সকল গুরুজনদের প্রণাম এবং অনেক ভালোবাসা ছোটদের। এত মিহি গলা, কিন্তু গানের সঙ্গে সঙ্গে সেইটা যে এত দরাজ হয়ে যায় কি করে, আমাদের একেবারে অন্তরে পৌঁছে যায়, সেইটাই হচ্ছে একটা ম্যাজিক। সেটা অন্তত বছরের প্রথম দিন পয়লা বৈশাখে আমরা একটু এক্সপ্লোর করবো। হ্যাঁ মধুর, তোমার একটু ছোট্ট করে তোমার ছোট্টবেলার পয়লা বৈশাখটা বলে নাও, তারপরে তুমি সুরে যাও। ছোট্টবেলার পয়লা বৈশাখ বলতে, ছোট থেকেই পয়লা বৈশাখ মানে ওই বিভিন্ন যেখানে যেখানে যা যা কিনতে যাওয়া হতো, সবাই নেমন্তন্ন করতেন যে আমাদের দোকানে আসবেন। সেটাই মানে পয়লা বৈশাখ বললে ওটাই আগে মনে পড়ে আর কি, যে সন্ধ্যেবেলায় গিয়ে মার সাথে বা দিদার সাথে গিয়ে, হ্যাঁ, কেউ না কেউ কোনো না কোনো প্যাকেট দিতেন মিষ্টি, তার মধ্যে সিঙ্গাড়া বা এসব কিছু থাকতো, একটা কোল্ড ড্রিঙ্কসের কিছু একটা থাকতো, সেই সবগুলোর জন্য যাওয়া হতো আর কি ছোটবেলায়। এখন অনেক বছর সেগুলো অনেক আস্তে 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 হারিয়ে গেছে আর কি, সেটাই মনে হয়। তো তোমার কলকাতা শহরে বেড়ে ওঠা? একদম কলকাতাতেই। হ্যাঁ, তাহলে কলকাতার আমি যে নববর্ষ তো অন্যরকম, অনেকটা আলোকোজ্জ্বল। হ্যাঁ, তো তারপরে তোমার গান বাজনা যেখানে বেড়ে ওঠে তার নববর্ষ সেখানেই আলোকোজ্জ্বল হয়। শুধু কলকাতায় নয়, ধরো কলকাতার বাইরে যার বড় হওয়া, যার জন্মস্থান, তার সেখানে সেই টানটা তো থাকবেই। ঠিক, মুডটা অন্যরকম, একদম অন্যরকম, মনে আলোটা একই রকম। ঠিক। মধুর, একটা গান শুনি। আচ্ছা, তাহলে বৈশাখ কে যে গান ছাড়া আমন্ত্রণ জানানো যায় না আর কি, সেটি 2 লাইন শোনাই। রবি ঠাকুর, একেবারে অন্যরকম আমেজ। রবীন্দ্রনাথ ছাড়া বৈশাখ নেই। আর পয়লা বৈশাখের শুরুতেই আমাদের সেই রবীন্দ্র চর্চা, রবীন্দ্র গানের মধ্যে দিয়ে চলা। মধুরা যখন শুরু করেই দিল বৈশাখকে আবাহন করে, এবার আমি তাহলে একটুখানি সুতপাদির সঙ্গে পরিচয়টা সেরে নিই এবং শুনে নিই। আপনাকে জিজ্ঞেস করি সুতপাদি, যে পয়লা বৈশাখ, মধুরার গান দিয়ে শুরু হলো আজকে বৈশাখের আবাহন। এই আবাহনের সুরে আপনার মনে কোন পয়লা বৈশাখটা একটু ভেতরে রিনরিন করে বেজে উঠল? একদম শৈশবের পয়লা বৈশাখ। শৈশব আমি ঠিক বলবো না, আমার কৈশোর পেরিয়ে যে পয়লা বৈশাখ, সেগুলো আমরা ছোটোবেলায়, আমার জন্ম যেহেতু বাংলাদেশে, আমি চট্টগ্রামে আমার বেড়ে ওঠা, তো আমি চট্টগ্রামে যেটা দেখেছি, বড় হয়েছি, শুনেছি, আমাদের সকালেই হতো প্রভাত, যেটা প্রভাত ফেরির পর আমাদের চট্টগ্রামে একটা ডিসি হিল বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের সমাগত হতো সবাই। আমরা গান গাইতাম, আমি ছোটোবেলা থেকে গান গাইতাম, তো সেখানে আমাদের প্রোগ্রাম থাকতো। আমার কাছে কিন্তু সত্যি বলতে, এই যে মধুরা গাইলো এসো হে বৈশাখ, আমাদের মানে দিনটাই শুরু হতো ওই গানটা দিয়ে। এবং তার মধ্যে অনেক পরপর রবীন্দ্রনাথ চলে আসছে, নজরুল চলে আসছে, যেহেতু বাংলাদেশে নজরুলের গানের চর্চা ভীষণভাবে হয় এবং আমি নজরুল গীতি ব্যক্তিগতভাবে গাইতাম, তো আমার সেই গানগুলো আমার প্রচণ্ডভাবে মনে ধরে। এবং এই যে নব আনন্দে জাগো আজি, এই গানগুলো যখন আমরা শুনে বড় হয়েছি, আজকের মানে পয়লা বৈশাখ আমার কাছে কিন্তু সেভাবে আসছে না। আমার সেই শৈশবটা প্রচণ্ডভাবে মনে পড়ে।
এবং মনে হয় একটু নস্টালজিক হয়ে পড়েন সেক্ষেত্রে। ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ি। সেজন্যই আমি আমার আজকে যে আমি কাজটা করছি, আজকের আমি যে সুতপা বড়ুয়া যে এখানে এসেছি, সেটা কিন্তু আমার সেই নস্টালজিয়া থেকে তৈরি করা আমার একটা হেসেল। আমি হিমুর হেসেলে কাজ করি। এখানে আমি আমার খাওয়ার যেটা হচ্ছে সেটা আমি দুটো বঙ্গের খাবার নিয়ে কাজ করছি, বাংলার পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ। এখানে যে হারিয়ে যাওয়া রান্নাগুলো, যেগুলো আমরা এখন খুঁজে পাই না, যেরকম আমরা পয়লা বৈশাখের স্মৃতিটা নিয়ে আজকে নস্টালজিক হচ্ছি, সেরকম আমরা খাওয়ার নিয়েও কিন্তু ওই নস্টালজিক। খাওয়ার কথা শুনলেই না ওই যে সব ওই দু বাংলা মিলেমিশে যাচ্ছে, অথচ আইটেম গুলো শুনছি না। হ্যাঁ, তাহলে কি শুনবো আমরা একটু আইটেম? গন্ধ পেতে প্রায় শুরু করেছে, কিন্তু সেগুলো স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে আমাদের ওই আমেজটা আরো ঘ্রাণে অর্ধভোজন না হলেও কান দিয়ে অর্ধভোজন আমরা করে নিতে পারি। এবং সেটাই তাহলে একটু সুতপাদির কাছ থেকে একটু এক্সপেরিমেন্টটা কি হচ্ছে। হ্যাঁ, আমি যখন শুরু করব ঠিক করেছি, রান্নাটা যেহেতু আমার প্যাশন, আমি শুরু করব ঠিক করলাম। জন্মগতভাবে বাংলাদেশি, এখানে এসে খাওয়ার নিয়ে আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। এই দেশে যে একটু মিষ্টির ধরনের রান্না আমি খেতে পারছিলাম না। এবং যখন বিজনেস শুরু করি, সেই সময় আমার মনে হলো ওয়াই নট আমার বাংলাদেশ। তো সেই বাংলাদেশের খাবার বলতে আমি বর্তমান প্রজন্মের যে রান্না, যেটা বর্তমানে বাংলাদেশে চলিত এবং যে রান্নাগুলো হারিয়ে গেছে, যে এখানে বর্তমান প্রজন্মের বা বর্তমান বাংলাদেশে যে রান্নাগুলো বিয়েবাড়িতে বা আমাদের সচরাচর দৈনিক জীবনযাপনে যেটা হয়, আমরা চট্টগ্রামের মেয়ে বলে আমি চট্টগ্রামের রান্নাগুলোকে একটু প্রাধান্য প্রথমে বেশি দিয়েছি। চট্টগ্রামের প্রচণ্ড ফেমাস চট্টগ্রামের মাটন কালা ভুনা, আচ্ছা, তারপর মেজবানি ভুনা, মেজবান ডাল, এগুলো সব চট্টগ্রামের। এবং অবশ্যই শুটকি মাছ, যে শুটকি মাছের কথা, সেটা অনেকে নাকশিট করে, কিন্তু ওটা আমার কাছে যেন মানে পরিতৃপ্তি। যারা নাকশিট করেন তাদের একটা প্রেফারেন্স। হ্যাঁ, শুটকি মাছ রান্না করার সময় যে সমস্যা, তারপরে খাওয়ার সময় তো সেই সমস্যাটা নেই। সেটা তো ওই মাটন, ওই যে কি বলেন ভুনা মাটন যেটা, সেরকমটাই আর কি। যারা ভালোবাসেন তাদের কাছে মাটন সরিয়ে তারা শুটকি মাছ খাবেন। সুতরাং আজকের দিনে ভালোবাসার জায়গাতে তখন আর কোনো আলাদা কিছু প্রাধান্য পায় না, তখন ভালো লাগাটুকুই প্রাধান্য পায়। একদম একদম। এবং আপনার ওখানে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু, পাওয়া যাচ্ছে অনেক রকমের ভর্তা। যে কাজগুলো আজকাল সত্যি বলতে কি আমাদের সময়ের অভাবে বেশিরভাগ মহিলাই চাকরিজীবী, তো তাদের ক্ষেত্রে হয় কি ইচ্ছে থাকলে অনেক রান্না করা যায় না। আমি তাদের কথাও ভেবেছি, তো সেজন্য ওই কচুরলতিও পাওয়া যায়, আর সেরকম আবার মানকচু বাটাও পাওয়া যায়, সেরকম শিলে বাটা মুরগি, হাতে মাখা চিংড়ি, আমার মায়ের রেসিপি, আমি মাদের নিয়ে কাজ করি। একদম নাহলে অনেক খিদে পেয়ে যাচ্ছে কি, হ্যাঁ, গন্ধগুলো খেয়ে উঠবো। হ্যাঁ, সেটাই, বরঞ্চ এগুলো থাকুক, সাজানো থাকুক, আমরা একটু মধুরার সঙ্গে কথা বলি। আচ্ছা, এই যে খাবারগুলো বললো, মধুরার যে চেহারা এবং মধুরার যে গলা রাখার জন্য যা ওকে প্রচেষ্টা করতে হয়, কিছু কিছু জিনিস বোধহয় খাদ্য তালিকা থেকে ওর বাদ যায়। এটা কি সত্যি কথা নাকি না? না, সেরকম কোনো ব্যাপার নেই। মানে হ্যাঁ, আমি নিজে একটুখানি মানে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে সবাই বলবে ও তো কিছুই খায় না, এরকম একটা ব্যাপার। তাই তো, সেটাকে প্রমাণিত। হ্যাঁ, মানে আমি যে ভীষণ খাদ্য রসিক সেরকম নয়, কিন্তু যেটুকু খাই ভালো খাবো আর কি। তোমার অনেকগুলো তুমি আইটেম শুনেছো। হ্যাঁ, পাশে যে আইটেমগুলো শুনলাম, শুনেই মনে হচ্ছে যে গিয়ে এবার যেতেই হবে, অনুষ্ঠানের পরে এবার যেতেই হবে। আজকে তাহলে আমরা স্টুডিও থেকে বেরিয়ে সোজা যাচ্ছি মাটন ভুনা খেতে। একদম ঠিক। আর একটা মেজবানি। হ্যাঁ, ওইটা কি আমি খুব প্রিপারেশন আমার জিজ্ঞেস করতে, নামটা শুনে তাই না, একটা বেশ রয়্যাল রাজকীয় একটা ব্যাপার। মেজবান ডাল হলো, মেজবান কথাটা অ্যাকচুয়ালি চট্টগ্রামে ভীষণভাবে পরিচিত। এখানে আমাদের মেজবান যেটা হয়, সেখানে একটা গ্রাম ধরুন, সেই গ্রামে পুরো গ্রামকে নেমন্তন্ন করা হয় মাইকিং করে, এবং সেখানে সবার জন্য রান্না হবে। তো সেক্ষেত্রে ডাল যেটা হয় সেটা মাটন, লাউ, ছোলার ডাল
আলু দিয়ে এই রান্নাটা হয়। মাটনের হাড়ের পরিমাণটা বেশি থাকে, চর্বি থাকে, তো যারা মাটন খান না তারা তাদেরকে না, তারা চিকেন দিয়ে করতে পারেনি, যেটা আমি দুধের স্বাদ ঘোলে মেটাই এখানে অনেকের রিকোয়েস্টে। আমি মাটন কালাভুনা বানাই, অনেকে মাটন খান না, তাদের জন্য আমার কাছে মুরগির কালাভুনা আছে। আচ্ছা, হ্যাঁ, এখন তো আবার অনেক স্বাস্থ্য সচেতনতা বেড়েছে, সেক্ষেত্রে রেড মিট এই কথাটা আমাদের কাছে খুব একটা ভয়ঙ্কর ভাবনা থেকে আসছে, সেক্ষেত্রে চিকেন আমাদের সেই স্বাদটা পূরণ করতেই পারে। আমরা মাটন ওয়ান্স ইন এ মান্থ, মানে আমরা মাসে একবার খেতেই পারি। সেখানে যদি বুনাই বলো আর মেজবানি বলো, যেভাবে প্রিপারেশন একটু অন্যরকম এক্সপেরিমেন্টাল হবে, বাস আমরা গিয়ে খেয়ে আসতে পারি। আচ্ছা, আমি খাবার দাবার থেকে একটু সরে যাই। হ্যাঁ, একদম। সেটা হচ্ছে সুতপাদিকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, বলছিলেন তো যে ছোটবেলায় একটা অন্যরকম পয়লা বৈশাখ কাটতো। এই মুহূর্তে আমি জানি যেটুকু, যে আপনার লাইফে একটা পয়লা বৈশাখ একসময় একটা অন্য ঘটনা ঘটিয়েছিল। সেই পয়লা বৈশাখের গল্পটা একটু করে শুনি। আমার কাছে পয়লা বৈশাখ সত্যি আজকে ব্রততী আমাকে যেভাবে মনে করিয়ে দিচ্ছে, আমি যখন এই ব্যবসাটা শুরু করেছিলাম একদম ঘরোয়াভাবে, ক্লাউড কিচেন থেকে এর মধ্যে কোভিড পড়ে গিয়েছিল, নিজে রান্না করছি, নিজে বাজার করছি, বাসন মাজছি, লোকের গাল খাচ্ছি, দুটো গালমন্দ খাচ্ছি, গিয়ে ডেলিভারি করছি। ভুলেই গিয়েছিলাম আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, ইউএনের মতো একটা সংস্থায় জড়িত ছিলাম, কিন্তু প্যাশন নিয়ে কাজ করব বলেই আমি কিন্তু এটা শুরু করেছিলাম। তো এভাবে করতে করতে কোভিডের মানে একদম ঠিক পরে আমি শুরু করে দিয়েছিলাম আমার হেসেলের বসে খাওয়ার ব্যবস্থাটা। এতদিন ক্লাউড কিচেন ছিল, এবার বসে খাওয়ার ব্যবস্থাটা শুরু করার পরে আস্তে আস্তে লোকে চিনছে। 3টে টেবিল দিয়ে শুরু করেছিলাম। সত্যি বলতে আমার টাকা ছিল না, 2টো টেবিল কিনতে পেরেছিলাম একটু ব্র্যান্ডেড। একটা টেবিল আমি ফুটপাথ থেকে কিনেছিলাম, যেটা আমি নিজে রং করেছিলাম, বেঞ্চকে আমি রং করেছিলাম, করে আমি 12টা কভার দিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট শুরু করি। এটা 2020 সেপ্টেম্বরে। এবার সেখান থেকে আমার কাছে আস্তে আস্তে ব্যাপারটা এগিয়ে চলে। তো সেই জায়গাটা থেকে যখন আস্তে আস্তে করছিলাম, লোকে আস্তে আস্তে জানতে পেরেছে, অনলাইনের সুবাদে অনেকে ব্র্যান্ডের নামটা জেনেছে, অনেকে রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখেছে। একটা ছোট্ট বাড়িতে করেছিলাম, আমার কল্পনার বাইরেই ছিল যে আমি এরকম কিছু করতে পারি, এবং আমি আমার কাজটাই শুধু করে গেছি, মানে যেটা ডেডিকেশন সেটা নিয়ে লড়ে গেছি। এবার 2021-এর পয়লা বৈশাখ আমার ছোট্ট রুম, ওই 3টে টেবিলকে হঠাৎ ভাবলাম শেষের দিকে। তো আমি এই কাজগুলো করছি, করতে করতে অনেকে এই যে সোশ্যাল মিডিয়ার মারফতে অনেকে জানতে পারেন, তাদের সুবাদে আবার আমাদের সবাই লোকজন জানতে পারেন। সেই সুবাদে যখন আমি কাজটা করছিলাম, এই পয়লা বৈশাখ কাছে এসে গেল। আমার কাছে পয়লা বৈশাখ মানে তো পান্তা ভাত, আমার কাছে পয়লা বৈশাখ মানে ইলিশ মাছ ভাজা, ভর্তা। এবার আমি লোকের কাছে কি করে পৌঁছবো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথমে হলো, আমি পৌঁছলাম, এবং আমার ধারণা ছিল ওই তো 3টে টেবিল, সাথে আরেকটা টেবিল বাড়িয়েছিলাম। আমি বুকিং নিয়ে কাজ করছি, প্ল্যান করে নিজের মতো করে সাজিয়েছি, যেরকম নববর্ষে আমাদের সাজানো হয় বাংলাদেশে, আমি সেভাবে সাজিয়েছিলাম। সে ছোট্ট রুমকে সাজানোর পর এবার অনলাইনের অর্ডার আসতে শুরু করেছে। সে মানে 15 মিনিটের মধ্যে মানে ধুমধুমার অর্ডার ঢুকে গেল। এবার আমরা হলাম 7 জন। এবার 7 জনে কী কাজ করব, কাকে অর্ডার দেবো, রান্না করব, প্যাকিং করব, কি করব বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে আমার একজন ছেলে সুপারভাইজার ছিল, ও আমাকে বাপি বলল, বৌদি তুমি ওটা বন্ধ করো, অনলাইনটা বন্ধ করে দিলাম। এবার আমার তো ছোটো রুম, আমি তার দেখিনি বাইরে কে, না সিকিউরিটি আছে না কেউ আছে, আমি সর্বা, আমি অর্ডার নিচ্ছি, আমি সার্ভ করছি, আরেকটা ছেলে আছে। আমি কিছুক্ষণ পরে আমি দরজা খুলে এভাবে বাইরের দিকে তাকালাম, আমি দেখি কি অগণিত মানুষ আমার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। মানে এটা আমার কল্পনার বাইরে ছিল না। এইরকম পয়লা বৈশাখ প্রত্যেকটা পয়লা বৈশাখে হোক, এবং সেইটা আজকে গিয়েও সেরকমটাই হোক। সন্ধ্যেবেলাটা আমরা লাইনের পেছনে মোটেই দাঁড়াবো না, আমরা সামনে গিয়ে হামলাটাও করতে পারি, কিন্তু মধুরা গান দিয়ে কিন্তু আমাদের এখানটা ভরিয়ে দিতে পারে। যে কথাগুলো শুনলাম, যে একটা উদ্যোগ, আমার না ভীষণ মনে হচ্ছিল কি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা, যে সুতপা যেটা করেছেন মহিলা লড়ে, সেইটাও আজকের দিনে অন্তত মানে বিশেষ দিন, নববর্ষের দিন, মেয়েদের
মহিলাদের কাজ কিরকম একটা নিজের ভেতর থেকে কিরকম গর্ব হচ্ছে। ভীষণ আজকে ইন্সপায়ারিং। মহিলা মহলে বসে এরকম একটা আজকের দিনে বছরের শুরুর দিনে এরকম একটা ভালো কথা, আলোর কথা আমরা শুনলে কিন্তু মনের মধ্যে ভীষণভাবে একটা তোলপাড় ঘটে, এবং তোলপাড় হবে এক্ষুনি গানের মাধ্যমে। আর আমার মনে হয় এই বিষয়টা এমন একটা কাজ, মানে খাওয়া, যেই খাক মানে কিছু কিছু একটা খেয়ে যে ওই যে তৃপ্তি পাওয়া, সেই আত্মা থেকে যে একটা আশীর্বাদ বেরোয় আর কি, সেইটা একটা আমরা বিশাল সবাই পাওয়া। জানি মধুরা, ওই যে শাশুড়ি প্রচন্ড খারাপ, বুঝলে, জামাইয়ের সাথে পটে না, জামাই ভাবলো কি করে তার কাছে আপন হবে, ভীষণ ভালো ভালো খাওয়াতে শুরু করলো, জামাই আর শাশুড়ির মধ্যে ভীষণ ভালো বন্ডিং হয়ে গেল। এবং এটা প্রি ম্যারেজ পোস্ট ম্যারেজ দুটোই কিন্তু এটা সমানভাবে। সুতরাং খাওয়াটা যে মারাত্মক জিনিস, যারা ওই জায়গাটা ধরতে পারেন না, মানুষের মন সব থেকে আগে, যেমন তোমার মতো আর কি গান, আমরা তোমাকে পেয়েছি গান শোনার জন্য, সেইটাও ওই গানের মতো খাওয়াটাও আর কি। গানটা শুনবো? আচ্ছা আচ্ছা, নিজের একটি গান একটু শোনাই। শোনাও। জোছনার জল রং পেন্সিল ধুলো বালি চোখ, আজ বেরঙিন মুখ চোরা ভোর, খুচরো শপথ শীত ঘুম তার বেসামাল হোক, আজও রাত পড়ে শরীরের ঘামে, রোজ ক্লান্তির পসরায় নামে, তবু ক্ষণিকের অপচয় আর নীল স্রোত অভিমানে, আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে, আমার আমিকে খুঁজে পাই তোর আদরের ডাক নামে। একটু একটু করে শোনাচ্ছি, কারণ একদম খালি গলায় শোনাচ্ছি তো, এই গান জেনারেলি খুব অ্যারেঞ্জমেন্টের সাথে শুনে সবাই অভ্যস্ত, সেই জন্য। আচ্ছা, পয়লা বৈশাখে আমাদের অনুষ্ঠান হতো, জলসা হতো ছোটবেলায়, আমাদের এরকম বড় বড় অডিটোরিয়াম ছিল না, আমি অন্তত যেখানে বড় হয়েছি। একটু আগে সুতপাদি বললেন না যে প্রভাত ফেরি, ওই প্রভাত ফেরিতে ধরো মানে ওই যাচ্ছি, নাচ করতে করতে বাচ্চারা সামনে যাচ্ছে, পিছনে বড় দিদিরা গান করতে করতে যাচ্ছে, এটা খুব পরিচিত ছবি ছিল ওই সময়। এখন হয়তো খুব একটা দেখতে পাই না, হয়তো আছে, আমি দেখতে পাই না বলে নেই, সেটাও কমে গেছে, কিন্তু আমরা বাঙালিরা বিশেষ বিশেষ দিনে ভীষণভাবে বাঙালি হয়ে উঠি। এই পয়লা বৈশাখ পুজোর সময় কিন্তু ভীষণভাবে, যেমন সারা বছর এখন আমাদের নতুন জামা কাপড় কেনা হয়েই যায়, একদম, কিন্তু তাও পয়লা বৈশাখে মনে হয় যে হ্যাঁ নতুন একটা কিছু করতে হবে, ওইটা আসলে নিজেদেরই করে যেতে হবে। আমরা তো সুতপাদির কথা শুনছি, মধুরার কথা শুনছি, একটু তোমার থেকে শুনি, তোমার ছোটবেলাকার পয়লা বৈশাখটা একটু বলো ছোট করে। আমার ছোটবেলা তো চিত্তরঞ্জন, মানে আসানসোল চিত্তরঞ্জন, ওরকম একটা কসমোপলিটনে বড় হয়েছি, এবং একেবারে প্ল্যান্ড একটা সিটি। এবং আমাদের ওই ঠিক ওই রকমই ছোটবেলায় ওই যে প্রসেশন করে যাওয়া, প্রভাত ফেরি করে যাওয়া, এবং সেখানে না কোনো লজ্জা ছিল না, কীরকম সুন্দর ওই মা কীরকম সাজিয়ে টাজিয়ে দিত, তারপরে গানের যেহেতু ব্যাপারটা ছিল, সে গান বাজনা করতাম তো সেই রকম গান করতে করতে যাওয়া, এবং একটা জায়গায় খাওয়া দাওয়া, সেখানে কোনো একজন কাকিমার বাড়ি, সেটা মানে এমন কিছু জায়গা নয়, সেটা কোনো একজনের বাড়ি, সেটা অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকতো, সে খুবই মানে সামান্য কিছু খাওয়া দাওয়া, মিষ্টি সিঙ্গাড়া এরকম টাইপের খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসে, কারণ ছুটির দিন তো, বিষয়টা তো ছুটির দিন। এবং সন্ধেবেলা যেটা আমার মনে হয় আমাদের চিত্তরঞ্জনে যেটা হতো, যে এরকম অডিটোরিয়াম তো ছিল না তখন, আমাদের ছোটবেলা অনেক পিছনো চিত্তরঞ্জন, তো সেখানে ওই চৌকি পেতে পাশে শাড়ি টাড়ি চাদর টাদর দিয়ে একটা তোমার স্টেজ করা হতো, এবং রবীন্দ্রনাথের গান, এবং তখন থেকে শুরু হয়ে গেল 25শে বৈশাখের আয়োজন, এবং সেখানে গান বাজনা, তার আগে রিহার্সাল, তার আগে নাচ, তখন তো নাচ পারি কি না পারি উঠে নেচে দিলাম, এইরকম একটা। বড় হতে হতে একটু লজ্জা বেড়েছে, কিন্তু এই অনুষ্ঠানগুলো থেকে কখনো, কিন্তু এই যে একটা গন্ধ না, এই পয়লা বৈশাখের এইগুলোর মধ্যে একটা গন্ধ খুঁজে পাই আমরা, যেমন ধরো ওই ছাদে হয়তো একটা চৌকি দিয়ে, বা চৌকিও লাগে না, পিছনে একটু শাড়ি টাঙিয়ে দেওয়া হলো, তারপরে সামনে একটু নাচ কবিতা, রবীন্দ্রনাথকে দিয়েই তো শুরু আর রবীন্দ্রনাথকে দিয়েই শেষ। বৈশাখ মানেই রবীন্দ্রনাথ, বৈশাখ মানে ওটা তো আমাদের অন্যরকম একটা। আমি একটুখানি মধুরার কাছে যাই, যে আজকের পয়লা বৈশাখে অনুষ্ঠান তো নিশ্চয়ই আছে, কিভাবে কাটাবেন আজকের দিনটা? হ্যাঁ, মানে পয়লা বৈশাখ মানে কিছু না কিছুই অনুষ্ঠান বা এই ধরনের প্রফেশনাল কমিটমেন্টস থাকেই, তার সত্ত্বেও তারপরেও বাড়ির সাথে মা বাবার সাথে কতটা সময় কাটানো, একটু ভালো কিছু বাঙালি, বিশেষ করে বাঙালি খাওয়া দাওয়া, নতুন জামা পরা, মা বাবাদের জন্য একটু নতুন নতুন কিছু কেনা, এইসব আর কি।
তুমি কি একা একা না, সন্তান? আমি আমার দিদি আচ্ছা আছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে মা উদ্যোগ নিয়ে বেশ রান্না বান্না করেন দিদিরা তোমার জন্য নাকি হ্যাঁ, দিদি বিয়ে হয়ে গেছে? দিদি তো নিজের সংসারে ব্যস্ত, তাও এই বিশেষ বিশেষ দিনগুলোতে একটু একসাথে সময় কাটানোর চেষ্টা সবাই করি আর কি। আচ্ছা, তোমার গান বাজনার যে মহল আছে সেইখানে তোমার আজকের দিনটার বিশেষত্ব তোমার নিজেকে কিভাবে তুমি যখন বিশেষত মানে এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের যেভাবে কাটে সেটাই পছন্দের কাটা আর কি, মানে মানুষকে গান শোনানো বা আনন্দ দেওয়া। সেটা এই পয়লা বৈশাখ হোক বা দুর্গাপুজো হোক, যে সময় জেনারেলি সবাই আনন্দ করতে ব্যস্ত, আমাদের আনন্দটা এটাই আর কি, আমাদের কাজের মধ্যে দিয়ে। পয়লা বৈশাখে তোমার শহর ছেড়ে অন্য কোথাও যেতে ভালো লাগে? ভালো না লাগলেও অনুষ্ঠান থাকলে তো যেতেই হয়, তবে সেটাই ভালো লাগা, মানে সেখানেও তো বাঙালিদের সঙ্গেই কাটাচ্ছি, তাদেরকেই সেরকম অভিজ্ঞতা একটু বলো। কোনো পয়লা বৈশাখ অন্য কোনো শহরে, অন্য কোনো শহরে, অন্য কোনো দেশে, তুমি তো নিশ্চয়ই তোমাকে বিদেশেও ট্রাভেল করতে হয়। হ্যাঁ, সেটা জেনারেলি দুর্গাপুজোর সময় বেশি যাওয়া হয়েছে। তো মানে যে কোনো অনুষ্ঠান সংক্রান্ত, মানে ওই সময়ে যখন যাই বাইরে, ওটাই মনে হয় যে তারা বাইরে থেকে আরো বেশি করে বাঙালি আর কি, মানে ওই সময়টাকে যতটা উপভোগ করে নেওয়া যায় আর কি, বাঙালি খাওয়া বা বাঙালি সাজ, রবীন্দ্র নজরুল সন্ধ্যা বা এই ধরনের যা যা কিছু হয়, তো ওনারা আরো বেশি করে সেটাকে উপভোগ করতে চান, সেটাই আরো ভালো লাগে আর কি, আরো বেশি আঁকড়ে ধরতে চান আর কি। সুতাবাদিকে আমি জিজ্ঞেস করতে চাইবো যে ছোটবেলা তো একরকম পয়লা বৈশাখ কাটিয়েছেন, এখন এই দুটো তফাৎ কোথায় লাগে, মানে তখনকার পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখের মধ্যে কিছু আলাদা তো নিশ্চয়ই আছে, তো কোন জায়গাটা মনে হয় যে এটা একদম আমাদের মতো নয়? আবেগের অভাব, অনুভূতির অভাব, সেটা আমি ফিল করি। কাউকে ছোট করা নয়, কিন্তু আমরা যেভাবে বাঙালিরা যেভাবে পয়লা বৈশাখ পালন করি বা করতাম, দুটোর মধ্যে এখনের তফাৎটা অনেকটা। আমরা যেহেতু জয়শ্রীদি বলছিলেন যে চিত্তরঞ্জনে উনি কসমোপলিটন কালচারে বড় হয়েছেন, তো এখন কলকাতা অ্যাকচুয়ালি সেরকমই হয়ে গেছে। তো আমি এখানে যেটা দেখি, বাংলা গান মানে রবীন্দ্রনাথ, এই যে বৈশাখ এভাবে যে শুরু, এই জিনিসটা আজকের প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে কম। তাদের কাছে পয়লা বৈশাখ মানে এখন আমি যেটা দেখি, সাজগোজ এবং বাঙালি রেস্টুরেন্টে খেতে যাওয়া, এটাই হলো ওদের নববর্ষ। আমার না একটা জায়গা একটুখানি বলি, সত্যি কি এই প্রজন্ম ওই বাঙালি মানে আলু পোস্ত, বিউলির ডাল, ইলিশ মাছ খেতে যায়? মধুরা যায়। আমি তো এমনি কম খেতে না, কিন্তু অবশ্যই ভালোবাসি, মানে আমি একটু খেতে খুব একটা ভালোবাসি না, মানে যা যা বললে সেগুলো অবশ্যই ভালোবাসি। অবশ্যই যায়, তারা যায়, তারা খায়ও, কিন্তু তাদের মানে আমরা যেটা পেয়েছি, আমি বলবো না যে ওটা ওরাও করবে, আমি আমার ছেলেকে দিয়েই বলতে পারি, সে তার নববর্ষ তার কাছে ওই পাঞ্জাবি পরলো, একটু বাঙালি রান্না খেলো, মার কাছে ওর কাছে বাঙালি রান্না মানে মায়ের রান্না, তো ওর কাছে নববর্ষ মানে ওই, যেহেতু ঠাকুরদা রবীন্দ্র চর্চা নিয়েই কাজ করেছেন, শান্তিনিকেতনে পড়াশুনো করেছেন, বাবা শান্তিনিকেতনে বড় হয়েছে, তো সেজন্যে ওকে আমরা চেষ্টা করেছি, বড় হয়েছে, তো সেটা আমরা চেষ্টা করেছি। তো তফাৎটা ওই জায়গাটায় আবেগের আর অনুভূতির। এবং আমাদের না একটা কিন্তু দায়িত্ব আছে, সেজন্যই বললাম ছেলেকে আমরা সেভাবে শেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা একটা তুমি ঠিক কথাই বলেছো জয়শ্রী, যে আমরা বড়রা যদি ছোটদেরকে সেই জায়গাটা না দেখাই, আমরা বাঙালি যদি ছেলে মেয়েদেরকে না দেখাই, তারা তো দেখতে শিখবে না। ঠিক, তো ওদেরকে দোষ না দিয়ে আমার মনে হয় নিজেদেরকে আরো বেশি করে একটু সচেতন হওয়া, যে আমরা তাদেরকে বাঙালি আনাটা বোঝাই, তাদেরকে শেখানো। এই জন্যই আমার হেসেলের যে বাঙালিত্ব, তার সাজানোতে, তার পরিকাঠামোতে, আমার নামগুলো ওরকম, আমি একদম বাঙালি ইয়েতে নাম রেখেছি। মানে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা এসে যখন বলে আন্টি খেতে খুব ভালো লাগছে, এটা আমরা খাইনি আগে, তো সেটা আমার একটা মানে মনে হয় আমি জয়ী ওই জায়গাটায়, এবং তাদেরকে আমি সেটা শেখাতে পেরেছি। আসলে কি বলুন তো, মানে বাঙালিরা কিন্তু ভেতরে প্রচন্ডভাবে বাঙালি, উপরে অনেক কিছু হয়তো পরিস্থিতির চাপে পড়ে হয়তো কিছু জিনিস তারা অন্য জিনিসকে বহন করছে ঠিকই, কিন্তু
বাঙালি হতে তাদের কিন্তু কোনো অসুবিধে হয় না, বা তারা কিন্তু কোনো কুণ্ঠা বোধ করে না। না, দিনের শেষে কিন্তু আলু সেদ্ধ ভাতটা ওদের কিন্তু প্রিয়। আমি একদম একমত। তার কারণ আমাদের ছেলে মেয়েরাই যখন বাইরে, সে দেশে যাচ্ছে বিদেশে, যখনই ফিরে আসার পর তাদের যে ওই আলু সেদ্ধ ভাত বা ঘি ভাত বা মাছ ভাজা বা মুসুর ডাল সেদ্ধ এইগুলো খাওয়ার যে মানে সাংঘাতিক তীব্র ইচ্ছে, তাতে বোঝা যায় যে ওরা কিন্তু বাঙালিটা আছে, কিন্তু পরিস্থিতির চাপে ওরা এইটুকু যদি ওরা না করে তাহলে কিন্তু বিশ্বের বাজারে ওরাও কিন্তু নিজেদেরকে দাঁড় করাতে পারবে না। এই যে একটা মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এটাও যেমন একটা বড় গুণ, সেরকম নিজের দিকটাকে না ভোলা এটাও কিন্তু একটা বড় গুণ। রুটটাকে না ভুলে তুমি এগিয়ে চলো। এবং আজকে একটা পয়লা বৈশাখে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা বলতেই পারি যে আমরা বাঙালি ভুলবো না বাঙালি হতে, কিন্তু আবার অন্য জিনিসকে যে মেনে নেব না সেটাও নয়, সেটাও থাকবে, এটাও থাকবে। আমন্ত্রণ জানাচ্ছি দুটোকে, একদম দুটো একসঙ্গে নিয়ে আমরা নিশ্চয়ই চলবো। মধুরাকে আমি একটু জিজ্ঞেস করি যে ধরো তুমি তো বাঙালি, কোন কোন ক্রাইটেরিয়াটা তোমাকে খুব গর্বিত করে? বাঙালি তো অনেকগুলো নিয়ে বাঙালি, তার প্রত্যেকটা ইয়ের মধ্যে কিন্তু প্রভিন্সের মধ্যে নিজস্বতা আছে, ঠিক কোন কোন জায়গাটা মনে হয় যে পুরোটাই মানে যা যা আছে বাঙালির সমস্তটা নিয়ে গর্ববোধ করি, মানে সেটা খাওয়া দাওয়া হোক, পরা মানে বস্ত্র হোক, আমরা যা যা পরি বা যেভাবে সাজি, যেভাবে কথা বলি, তো সমস্তটা নিয়েই, এই যে কথা বলার কথা, আমাদের শিল্প, আমাদের ভাষাটাও তো সংস্কৃতি, সবটা নিয়েই সত্যি সত্যি আমাদের গর্বের জায়গা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা ওই কথা বলতে হয় যে আমরা ওই বাঙালি আনাটা শুধু মুখে নয়, আমরা সবটা ভালোবাসি শুধু মুখে নয়, ওই একটু প্রমাণের জায়গাটা, সেই কর্মের জায়গাটাও যদি আমাদের প্রমাণ রাখি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আজকের এই পয়লা বৈশাখে নিয়ে এত আমাদের উন্মাদনা, উত্তেজনা, আমাদের দায়িত্বের কথা যেটা বললেন ওটাতে মনে পড়লো, যা ছোট্ট করে বলি, মানে এখানেও দেখি অনেকেই বাচ্চারা যারা বাড়িতেও হয়তো সারাক্ষণ ইংলিশে কথা বলছে বা বাংলা বলছে না, হয়তো তাদের মা বাবারা সেভাবে এনকারেজ করছে যে হ্যাঁ ইংলিশেই বলো, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটাও যাতে জানে। মানে আমি বাইরে গিয়ে এটা দেখেছি যে তারা তো শুধু ইংলিশেই পড়াশুনো, তাদের সমস্তটাই ঘিরে অন্য ভাষা, বাংলাতে নয়, কিন্তু দেখেছি বাড়িতে একটা স্ট্রিক্ট রুল যে বাড়িতে এসে শুধু বাংলায় কথা বলবে বাচ্চাদের, এরকম কিছু কিছু বাড়িতে দেখেছি, খাওয়ার টেবিলে কোনো ইংলিশ কথা না, বাংলা কথা, মানে এইভাবে ছোট ছোট করে শেখা। যখনই আমরা ভুলে যাই তখনই কিন্তু এই সমস্যাটা হয়। এটা ওই একটুখানি সময় মনে হয় যে ঠিক আছে আমার বাচ্চাকে আমি ইংরেজি শেখাচ্ছি, একটা অন্য ভাষা খুব দরকার, সত্যি আজকে ভীষণভাবে দরকার, কিন্তু ওই সঙ্গে একই সঙ্গে এটাও ওই বাচ্চাটাকে বলার দরকার যে তুমি তোমার বাঙালি আনাকে ভুলো না বা বাংলা ভাষাকে ভুলো না, নিজের ভাষাকে ভুললে নিজেকে ভোলা হয়ে যাবে। এত রসদ আছে বাংলায়, এত সৃষ্টি আছে, সেগুলোকে তো ভুলে যেতে হবে, তাহলে তার বাঙালি বা সেই অহংকারের জায়গাটাই রইল না। যদি আমি পড়তেই না পারলাম, আমি যদি নাই জানলাম, সেই শিক্ষাটাই যদি আমার না হলো, তুমি বলছিলে ইংরেজি কথা, নিশ্চয়ই ইংরেজি ভাষা, ইংরেজি আমরা পড়াশোনার জন্য, কাজের জন্য আমরা পড়বো, কিন্তু আমাদেরকে বাঙালিটাকে, আমাদের বাঙালিত্বটাকে বজায় রাখা এবং আমরা সেটা শেখা, একদম আমাদের যে সাহিত্যের যে দিকটা আছে, আমাদের গানের জগতে আমরা সলিল চৌধুরী, হ্যাঁ আজকে যদি আমরা বলি আমরা সলিল চৌধুরীর গান বা আমার পঞ্চমদার সুর, এই যে সুরগুলো আমরা যে গানগুলো নিয়ে বড় হয়েছি, সেই জিনিসটা আমাদের নেক্সট প্রজন্ম যেন করে, তাদেরও যেন ভালো লাগে, সেটা আমাদের দায়িত্বের মধ্যে। আর আমাদের আপাতত দায়িত্ব মধুরার কাছ থেকে শেষ গানটা শুনে আজকের এরকম একটা জমাটি বৈঠক থেকে বিদায় নেওয়া। একদম, তারপর কোনো কথা হবে না, সকলের জন্য শুভেচ্ছা থাকুক, একদম সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যারা রেডিওর ওপারে রয়েছেন তাদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আজকে আকাশবাণী মহিলা মহলে তাহলে মধুরার গান দিয়ে আমরা ইতি টানবো। আচ্ছা, এক্ষুনি যখন সলিল চৌধুরীর কথা হলোই, আমার তাহলে মনে পড়লো এই গানটা একটু গাই। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি,
বলে রাত জাগা পাখি না যেও না, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ভরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। আচ্ছা, শেষ কথা একটুখানি সুতপাদির থেকেও শুনে নি। আজকের দিনে শেষ কথা আপনি কি বলবেন মধুরার গানের পরে? একটা ছোট্ট করে। আমি যা মধুরার গান শুনে তো আমি কিছু বলতেই পারছি না। আমি এমনি তো ওর ভীষণ বড় ভক্ত। আমি এইটুকুই বলবো, সবাই ভালো থাকুন, ভালো ভালো খান, বেশি বেশি খান, বাঙালি খাবার খান, আর নববর্ষকে একদম মন প্রাণ ভরে এনজয় করুন। আমরা চাই শুভ নববর্ষে, আজকের 1431 শুভ নববর্ষে আমরা সবাই ভালো থাকবো, ভালো রাখবো